এটাও এক ধরনের আয়না, কিন্তু এর যে তলটা এটা সমতল না, হয়তো এইভাবে থাকবে, আর নতুবা এইভাবে থাকবে। যেহেতু এটি অবতল পৃষ্ঠ, জন্য এই ধরনের দর্পণকে বলা হয় অবতল দর্পণ। গোলীয় দর্পণ দু ধরনের হয়, একটি হয় অবতল দর্পণ, আর একটি হয় উত্তল। দুই ধরনের দর্পণ, এটি হচ্ছে অবতল দর্পণ, আর এটি হচ্ছে উত্তল দর্পণ। এবার আমরা জানবো এদের সম্বন্ধে। অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় আর উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এখানে যে দেখতে পাচ্ছ দর্পণের পিছনে, তোমরা জানোই যে একটা প্রলেপ থাকে এখানে দেওয়া, এখানে সাধারণত রূপার প্রলেপ দেওয়া থাকে, রূপোর প্রলেপ, যেন প্রতিবিম্বটা সৃষ্টি হয়। যে কোনো দর্পণ, সমতল দর্পণের ক্ষেত্রে প্রলেপ থাকে। দেখো আয়নার পিছন দিকে দেখবা একটা প্রলেপ থাকে, রূপোর প্রলেপ থাকে। এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে পৃষ্ঠে উভয় রূপোর প্রলেপ থাকে, যেন প্রতিবিম্ব সৃষ্টি হয়। আর দর্পণে প্রতিবিম্বটা সৃষ্টি হয়। তাহলে এর সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, কাকে আমরা গোলীয় দর্পণ বলবো? বলছে যে দেখতে পাচ্ছ যে গোলীয় দর্পণের তলটা সমতল না, একটা বৃত্ত বা গোলকের অংশ। আমরা জানি গোলক কেমন হয় দেখতে, গোলক হয় দেখতে এরকম, একটা ফুটবলের মতো হয় গোলক। বলছে এই গোলীয় দর্পণগুলো যে গোলকের অংশ হবে, যে প্রতিফলক তলটা এটাকে বলে প্রতিফলক তল, এখানে আর এখানে এটা হচ্ছে প্রতিফলক, এখানেই আলোক রশ্মি প্রতিফলিত হয়, এগুলো হচ্ছে প্রতিফলক তল। প্রতিফলক তল, প্রতিফলক তল গোলকের অংশ হলে তাকে গলীয় দর্পণ বলে। সেই দর্পণটিকে গলীয় দর্পণ বলে। এটা সংজ্ঞা। তাহলে গলীয় দর্পণের সংজ্ঞাটা বুঝতে পারলাম, দর্পণের প্রতিফলক তলটি কোনো গোলকের অংশ হবে।
এবার এদের সম্বন্ধে কিছু জানবো। আহ, যেমন প্রথমে আমরা জানবো মেরু কি। প্রথমে আমরা জানবো মেরু জিনিসটা কি। তো মেরু জানার আগে একটা ছবি আমাদের রাখতে হবে। ভেবে নাও, আমি 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 যে কোনো একটা অবত দর্পণের ক্ষেত্রে বুঝাচ্ছি। একটা গোলক নিয়ে নিচ্ছি। এটা একটি গোলক আছে, দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে বৃত্ত, কিন্তু এটি একটি গোলক। এটি হচ্ছে তোমার গিয়ে এতটা হচ্ছে অবতল দর্পণ। এবার অবশ্যই গোলকের কেন্দ্র হবে, সেটিকে নাম দিলাম সি। এবার একটি এবার একটি সরলরেখা অঙ্কন করছি, এক্স ওয়াই সরলরেখা, যেটি গোলকের কেন্দ্র দিয়ে যাচ্ছে। এবার অবশ্যই এটি দর্পণটিকে কোথাও ছেদ করেছে, তো ওই বিন্দুটি ধরে নিলাম পি বিন্দু। তাহলে আর এই যে অবতল দর্পণ, এটাকে আমরা উল্লেখ করলাম এম দিয়ে। এই ক্ষেত্রে বলছে মেরু জিনিসটা কি, তাহলে আমরা জানবো একই রকমের ছবি হবে। এই ক্ষেত্রে একই রকমের ছবি হবে, শুধুমাত্র হ্যাঁ, আমরা যদি এই সাইডে অঙ্কন করি তাহলে একই গোলকে হয়ে যাবে, কিন্তু বুঝতে অসুবিধা হবে, আমি আঁকছি না। একই গোলকের অংশকে শুধুমাত্র এই দিকে অঙ্কন করতে হবে। এখানে একটু ভুল হয়েছে, একটু ছবিতে ভুল হয়েছে। ছবিতে কি ভুল হয়েছে বলছি। ছবিটা হবে এরকম, অ্যাকচুয়ালি তলটা না, তলটা সামনের দিকে হবে, এটা হবে উত্তল। প্রতিফলক তলটা পিছন দিকে থাকবে। এখানে অবতল প্রতিফলকটা সামনের দিকে থাকবে, আর প্রলেপটা, রূপর প্রলেপটা পিছন দিকে থাকবে। এটা হচ্ছে প্রতিফলক, এটা প্রতিফলক তল। এটা হবে প্রতিফলক তল। তাহলে এটার ছবি আঁকা যায়, তোমাদের শুধু একটু আলাদাভাবে আঁকতে হবে, কিন্তু একে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক্স ওয়াই একটি আমি সরলরেখা অঙ্কন করলাম। এখানে যে কোনো একটি বিন্দু নিয়ে নিলাম সি, তার চারদিকে একটা গোলক অঙ্কন করলাম, এখানে বৃত্ত হবে সমতুল ওই জন্য। তাহলে আমরা কিভাবে উত্তল দর্পণ অঙ্কন করবো, এইভাবে করে উত্তল দর্পণ অঙ্কন করবো। তাহলে এখানে যেটা উত্তল দর্পণ, হচ্ছে সি, এখানে হচ্ছে, তাহলে এটি হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ। বাবা, আমি ক্লাস করছি, একটু পাঠিয়ে দাও উপরে। তাহলে মেরুটা কি, দুই ক্ষেত্রেই বলছে যে কোনো গোলীয় দর্পণে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, তো প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে এখানে দেখো পি বিন্দুটি হচ্ছে মেরু, আর এখানেও পি বিন্দুটি হচ্ছে মেরু। এদেরকে মেরু বলে।
তাহলে আমরা মেরু সংজ্ঞাটা লিখি, আবার ডেফিনেশনটা কি হবে। তাহলে কোন দর্পণের প্রতিফলক ফলে মধ্যবিন্দুকে মেরু বলে। তার ছবিতে বুঝতে পারলাম মেরু কোনটা, পি বিন্দুটি হচ্ছে প্রতিফলক তলের মধ্যবিন্দু। এবার আমরা জানবো বক্রতা কেন্দ্র কি, এগুলো ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। আমি মিটিয়ে দিই। আমরা করব বক্রতা কেন্দ্র। 2 নম্বর বক্রতা কেন্দ্র। বলছে একটি দর্পণ, অবতল দর্পণ হোক বা গোলীয় উত্তল দর্পণ হোক, যে গোলকের অংশ ওই গোলকের যে কেন্দ্রবিন্দু সেটাকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে তোমরা ছবিতে দেখো সি বিন্দুগুলো হচ্ছে বক্রতা কেন্দ্র। সি বিন্দুগুলো যদি লক্ষ্য করো, এই দুটোকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। মানে দুটি দর্পণই যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে কি সি বিন্দু। তার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, কোন দর্পণ কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। দর্পণটির দর্পণটির
সংজ্ঞা খুব সুন্দর করে লিখতে হবে গুছিয়ে। ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষায় টিচাররা খুব সুন্দর সংজ্ঞা পছন্দ করে, যেখানে কোনো ইনফরমেশন যেন ভুল না থাকে। আমি খুব সাজিয়ে গুজিয়ে লিখছি, তোমরা এইভাবে লিখলেও খুব সুন্দর নাম্বার পাবে। তাহলে দর্পণটি বক্রতা কেন্দ্র বলে। তাহলে সংজ্ঞা আসে পরীক্ষায়, সংজ্ঞায় সবসময় লিখবে চিত্র সহ, ছবি ছাড়া কোন সময় সংজ্ঞা লিখবে। চিত্র দেওয়া সম্ভব হলে অবশ্যই চিত্র দেবে। বক্রতা কেন্দ্র বলে। তোমরা দেখতে পেলা দুটি দর্পণে যে যে গোলকের অংশ তাদের কেন্দ্রবিন্দু হলো সি বিন্দু। এই সি বিন্দুটাকে এই দর্পণ দুটো আমরা বক্রতা কেন্দ্র বলবো। হ্যাঁ। এবার আমরা জানবো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধটা কি? খুব সহজ, গোলক থেকে আমরা বের করতে পারবো। আসলে এই দর্পণগুলো যে গোলকের অংশ, সেই গোলকের তো একটা ব্যাসার্ধ হয়, সেই ব্যাসার্ধটাকে বলা হয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। তার মানে এখানে সিপি হবে, সিপি বা এখানে নাম দিয়ে দেবে একটা কিউ, এখানে দিয়ে দাও কিউ। সিপি বা সিকিউ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেমন সিপি বা সিকিউ হলো বক্রতা ব্যাসার্ধ। এখানেও এইখানেও দুটোই হলো বক্রতা ব্যাসার্ধ। ছবিটা ভালো করে মনে রাখবে। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সংজ্ঞাগুলো লেখা খুব সহজ, মুখস্থ করারও দরকার নেই, তোমাদেরকে ছবিগুলো মনে রাখতে হবে আর বুঝে রাখতে হবে জিনিসটা কি, লিখতে পারবে। যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। হয়েছে তিনটে। আমরা চলে যাচ্ছি প্রধান অক্ষ।
তাহলে আমরা এবার করব প্রধান অক্ষ। ছবি থেকে আমরা সব বের করতে পারবো। প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষটা কি? যে কোনো গোলীয় দর্পণে দেখো, আমরা আমরা কি বললাম, পি বিন্দুটাকে আমি বললাম মেরু, আর সি বিন্দুটাকে বললাম বক্রতা কেন্দ্র। যেন পি বিন্দু হচ্ছে মেরু আর সি বিন্দু হচ্ছে বক্রতা কেন্দ্র। বলছে বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্যে অঙ্কিত যে সরলরেখাটা মানে সিপি, যেটা এই সিপিটাকে বলবো আমরা প্রধান অক্ষ। সিপি কে বলবো আমরা কি? প্রধান অক্ষ। তা বক্রতা ব্যাসার্ধ আবার প্রধান অক্ষ। তাহলে কোন গোলীয় দর্পণের, বুঝতে পারলা, সিপিটা হচ্ছে কি? প্রধান অক্ষ। আমি লিখে দিচ্ছি প্রধান অক্ষ। তোমরা কিছু বুঝতে না পারলে প্রশ্ন করতে পারো। তোমরা যারা দেখছো তারা কিছু বুঝতে না পারলে আবার প্রশ্ন করতে পারো। এটা হচ্ছে এখানে সিপিটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধানাঙ্কের সংজ্ঞাটা লিখি, খুব সহজ। কোন গোলীয় দর্পণের গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখাকে, মানে অ্যাকচুয়ালি এক্স ওয়াইটাকে আমরা প্রধানাঙ্ক বলতে পারি। কারণ যে সিপি শুধু বললে হবে না, সিপি দিয়ে সি আর পি বিন্দু দিয়ে যে সরলরেখাটা গেছে এক্স ওয়াই, এই এক্স ওয়াইটাকে বলবো আমরা প্রধানাঙ্ক। আমি বললাম শুধু সিপিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ব্যাসার্ধ এক্স ওয়াই হবে, কারণ যে সি বিন্দু দিয়ে আর পি বিন্দু দিয়ে গেছে যে সরলরেখাটা ওটা হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই সরলরেখাটা বলবো আমরা প্রধান অক্ষ, এক্স ওয়াই। তার কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্র কেন্দ্র দিয়ে অঙ্কিত সরলরেখাকে অঙ্কিত সরলরেখাকে দর্পণটি প্রধান অক্ষ বলে। দর্পণটি প্রধান অক্ষ বলে। তাহলে প্রধান অক্ষ জানতে পারলাম। তবে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক তো বক্রতা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, বক্রতা ব্যাসার্ধ খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, প্রধান অক্ষ খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। আরো কিছু যে জিনিস করাচ্ছি এগুলো ইম্পর্টেন্ট তোমাদের, এগুলো চিত্র সহ সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো এবার করাই।
প্রধান অক্ষ জানলা। তাহলে মোটামুটি গোলীয় দর্পণের জিওমেট্রিটা তোমরা বুঝতে পেরেছো। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রটা কি? গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের সূত্র, গোলীয় দর্পণে, সমতল দর্পণে প্রতিফলনের সূত্র আমরা জানি, তাহলে গোলীয় দর্পণে প্রতিফলনের সূত্রটা কি হবে? প্রতিফলনের সূত্র ক্লাস 8-এ পড়েছে মনে, প্রতিফলনের সূত্র, যেটা সমতল দর্পণের ক্ষেত্রে ছিল। এটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের সূত্র। তাহলে দেখো গোলীয় দর্পণের প্রতিফলনের সূত্র, প্রথমটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই তলে থাকবে। মানে কি? গোলক হয় 3 ডাইমেনশনাল, মানে 3টি ডাইমেনশনাল, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। কিন্তু আমরা এই যে যেমন তোমরা এই যে কম্পিউটারে এই যে ডেস্কটপটা দেখতে পাচ্ছ বা মোবাইলে ডেস্কটপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুই সমতলের এক্স ওয়াই। আর তোমরা ফুটবল যেটা দেখো ওটা তিন তল থাকে, এক্স ওয়াই জেড থাকে। তো আমরা দুটো তল ধরবো। এই দুটো তলের মধ্যে যখন আপতিত রশ্মি কোনো একটা তলে আপতিত হচ্ছে, প্রতিফলিত রশ্মিটাও যদি ওই তলটাতেই থাকে, তাহলে আহ, আপতন বিন্দুতে ওর উপরে যে প্রতিফলের উপরে অঙ্কিত অবিলম্ব যদি অঙ্কন করো, তাহলে সবগুলোই কি করবে? একই তলে থাকবে, মানে কোনো অন্য তলে যাবে না, এই তলে আপতিত হয়ে অন্য কোনো তলে যাবে না। তাহলে ছবিটা এখানে একটু আলাদা হবে, আমি একটু দেখাই। একটা দর্পণের ক্ষেত্রে দেখাই, অবতল দর্পণের ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে এটি হচ্ছে প্রলেপ, রূপার প্রলেপ, এটি হচ্ছে প্রতিফলক তল। ভেবে নাও এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটাকে দিলাম সি, এটা হচ্ছে মেরু পি। তো যখন আলোর রশ্মি আপাতিত হবে, এটা আলোর রশ্মি আপাতিত হচ্ছে, তখন এটি প্রতিফলিত হয়ে অবশ্যই যাবে, এটি হচ্ছে প্রতিফলিত হয়ে যাচ্ছে। তো এই যে সি আর এই যে আপাতন বিন্দু, এটাকে বলে আপাতন বিন্দু, এই যে দুটোকে যুক্ত করে, তো এটা হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব, অবিলম্ব। তাহলে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। ছবিগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। তাহলে সি এখানে নাম দিয়েছি, কিউ দিয়ে দিলাম, সি কিউটা হচ্ছে আপাতন বিন্দু অঙ্কিত অবিলম্ব, অবিলম্ব। এবার আমরা কি জানবো? এই যে এখানে যদি আমরা ও নাম দিয়ে দিই, ও কিউ, এখানে আর দিয়ে দিই, ও কিউটা হচ্ছে আপাতিত রশ্মি, হচ্ছে আপাতিত রশ্মি। আর এটি কি? এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি, কিউ আরটি হচ্ছে প্রতিফলিত রশ্মি।
তাহলে দেখো, এই যে তোমরা এই তলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একই সমতল। মানে আমি যে তোমরা যে তলটা দেখতে পাচ্ছ, মানে এই মোবাইলে বা কম্পিউটারে ডেস্কটপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটাই তল। তাহলে এই তলে যদি আপতিত হয় তো এই তলেই যাবে। তো এমন হতে পারে না যে এই তলে আপতিত হচ্ছে আর তোমার মুখের দিকে, তোমার চোখের দিকে চলে আসবে রশ্মিটা, এমনি হতে পারে না। কারণ যে যদি আপাতীয় রশ্মি আর অঙ্কি তলে থাকে, তাহলে প্রতিফলিত রশ্মিটা ওই তলেই থাকবে। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে আপাতিত রশ্মি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রতিসরণের ক্ষেত্রে হয়ে যায় এটা প্রতিসিত রশ্মি, আর প্রতিসরণের ক্ষেত্রে হয়ে যায়, প্রতিফলনের ক্ষেত্রে হয়ে যায় প্রতিফলিত রশ্মি। এটা মনে রাখবে, অনেকে ভুল করে। প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ঠিক আছে, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা দেখি কে কে পারছো, তোমরা লিখে পাঠাতো দেখি যারা দেখছো। দ্বিতীয় সূত্রটি কি ছিল প্রতিফলনের? সেটাকে অবিলম্ব যেটা থাকে আপতন বিন্দুতে, তার মধ্যে হয় আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। হচ্ছে প্রতিফলন কোণ যেটা বিলম্ব আর প্রতিসিত রশ্মির মধ্যে তৈরি হয়। ঠিক আছে, প্রতিফলন কোণ। এরা বলছে সবসময় সমান হবে, এটা প্রতিফলনের সূত্র। প্রতিফলন কোণ। তোমরা খাতা বের করে ছবিগুলো এঁকে নাও দেখে দেখে, তাহলে বই যখন পড়ো তোর বুঝতে খুব সুবিধা হবে। তাহলে আমরা কি করে লিখবো দ্বিতীয় সূত্রটা? আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আমরা সরাসরি লিখতে পারি আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। প্রতিফলন কোণ। তাহলে তোমরা জানলা গোলীয় দ্রবণের প্রতিফলনের সূত্রগুলো। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব। একই সমতলে থাকবে সবসময়, আর আপাতন কোণটা যেটা থাকে ওটা ফলন কোণের সমান হয়। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, এটা তো ইম্পর্টেন্ট ছিলই। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করেছি।
এবার আমরা জানবো ফোকাস কি, ফোকাস বিন্দু, যা লেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আর দর্পণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তোমাদের যারা বলে রাখি, যারা সায়েন্স নিয়ে পড়বা তারা উঁচু ক্লাসে হায়ার সেকেন্ডারিতেও লাইট চ্যাপ্টারটা পাবা, আবার বিএসসি মানে ব্যাচেলার ডিগ্রি কলেজে তোমরা লাইট চ্যাপ্টারটা পাবা। তোমাদের এই কনসেপ্টগুলো চিত্র সহ জানা খুব জরুরি। এটা লাইট চ্যাপ্টারটা মানে তোমাদের ফিউচার ক্লাসগুলোতেও কাজে লাগবে। এটা প্রাথমিক যে তোমাদের যে ধারণাগুলো আছে এটা তোমাদের পরিষ্কার রাখতে হবে ফিউচার। এই এই যে ধারণাগুলো কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার না রাখলে তোমরা পরবর্তী এইগুলো ভালো করে বুঝতে পারবে না। এবার দেখো তোমরা গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্বটা কি। গোলীয় দর্পণের গোলীয় দর্পণ ও ফোকাস, ও ফোকাস দূরত্ব কাকে বলে খুব ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা বুঝতে হবে এটা। আর একটু ইম্পর্টেন্ট বলে বিবিআই দিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করি। তো আমরা দুই ধরনের দর্পণ জানি, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে আমি কেসটা আগে বলি, মানে বিষয়টা কি হয়। অবতল দর্পণ এটা প্রতিফলক তল, এটা হচ্ছে প্রলেপ, উপর প্রলেপ। আমি তোমাদেরকে বললাম মেরু জিনিসটা কি, এদের মধ্যবিন্দুটা হচ্ছে মেরু। প্রধান অক্ষটা কি, এখানে যদি কেন্দ্র থাকে, বক্রতা কেন্দ্র, এটা যদি মেরু হয় পি, তাহলে এটা হবে তোমাদের গিয়ে প্রধান প্রধান অক্ষ, প্রধান এক্স ওয়াই। তো কি হয়, সমান্তরাল রশ্মি, সমান্তরাল সরলরেখা বুঝছো, যে দুটি সরলরেখার মধ্যে অন্তরটা সব জায়গায় সমান, যেগুলো সরলরেখাগুলোর মধ্যে অন্তরটা সব জায়গায় সমান হবে, সব জায়গায় সমান হবে, সব সময় অন্তরটা সমান, এই অন্তরগুলো সমান, এদেরকে সমান্তরাল সরলরেখা বলে। তো আলোক রশ্মি তো সরলরেখায় চলে, তোমরা ক্লাস ছোট ক্লাসে পড়েছি যে আলোক রশ্মি সবসময় সরলরেখায় চলে। তো যখন আলোক রশ্মি গুচ্ছ, অনেকগুলো আলোক রশ্মিতে একসঙ্গে গুচ্ছ হয়ে আসে, তো সমান্তরাল রশ্মি গুচ্ছগুলো যখন আসে সমান্তরাল হয়ে, যেগুলো অসমান্তরাল সেগুলোকে ধরবো না আমরা, শুধু যেগুলো সমান্তরাল আছে সেগুলোকে ধরবো। এগুলো হচ্ছে সমান্তরাল রশ্মি। এটা হচ্ছে সমান্তরাল রশ্মি, সমান্তরাল রশ্মি গুচ্ছগুলো যখন প্রতিফলক তল আপতিত হয়, আপতিত হয় ঠিক, যখন প্রতিফলিত হয় তখন কি হয়, সব সময় একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। যখন প্রতিফলিত হয় তখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম আমরা এই জায়গাটায় আছে, বিন্দুটাকে এফ দিয়ে দিলাম। তো সব রশ্মিগুচ্ছ কিন্তু ওই বিন্দুটা দিয়ে বিন্দুতে এসে মিলিত হবে, সবগুলো প্রতিফলিত রশ্মি একটাই বিন্দুতে এসে মিলিত হবে। আলো রশ্মি গুচ্ছগুলো সমান্তরাল হয় কার, প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে সব প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল রশ্মি গুচ্ছের একটি বিন্দুতে এসে মিলিত। এই যে বিন্দুটাকে বলে, এটাকে বলে মুখ্য ফোকাস।
ফোকাস। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা দেখছো একটু করিয়ে তো আমাকে লিখে পাঠাও তো, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা চ্যাট করো দেখি, চ্যাট করো দেখি বুঝতে পারছো কিনা। তাহলে মুখ্য ফোকাস তো বুঝতে পারলে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি যখন আপতিত হয় তখন তারা প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে একটি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতেই মিলিত হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতেই মিলিত। এই যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলা হয় মুখ্য ফোকাস। তা সেটা অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এটা ইম্পর্টেন্ট। উত্তল দর্পণের ক্ষেত্রে আছে প্রধান অক্ষ এক্স ওয়াই, মেরু পি, এটা ধরে নিলাম আমরা তোমার গিয়ে বক্রতা কেন্দ্র সি। এবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আরেক রশ্মি গুচ্ছ আসবে। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আরেক রশ্মি গুচ্ছ আসছে এভাবে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে। এগুলো প্রধান অক্ষ, যেটা এটা এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হচ্ছে। আপতিত হওয়ার পর এরা এমনভাবে প্রতিফলিত হবে, এরা এমনভাবে প্রতিফলিত হবে যে এই প্রতিফলিত রশ্মিগুলোর যদি আমরা বর্ধিত করি, প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা বর্ধিত করে যদি প্রধান অক্ষের উপরে মিলাই, তাহলে দেখাবো আমরা একটা নির্দিষ্ট বিন্দু পাবো। প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি বর্ধিতাংশগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এখানেও এই প্রতিফলিত রশ্মি গুলো বর্ধিতাংশ একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে, তাহলে এরা এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলে আসছে। এই যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলছিলাম আমি মুখ্য ফোকাস। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা আলাদা। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে আর অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে অসৎ বিম্ব, মানে মনে হচ্ছে এই প্রতিবিম্বটা, এই মুখ্য ফোকাসটা হচ্ছে অসৎ বিম্বটা মানে মনে হচ্ছে এটা সত্যি 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 না। আর এখানে যেটা মুখ্য ফোকাস, এটা হচ্ছে সৎ বিম্ব, মানে এটা সত্যিকারই মিলিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা আমরা লিখি, যে কোনো একটি দর্পণের ক্ষেত্রে লিখলেই হবে। তাহলে ফোকাস দূরত্বটা একটু বলে দিই, কি ফোকাস দূরত্বটা? ফোকাস দূরত্ব হচ্ছে যে ফোকাস, মুখ্য ফোকাস আর মেরু, যেটা এই যে দূরত্বটা, এটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তার মানে এখানে কি হবে, পি আর এফ, যেটা পি আর এফ, মানে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এই যে দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব। এফ ফাংশন স্মল এফ দিয়ে লেখা হয়, কি হচ্ছে ফোকাস দূরত্ব।
তাহলে এই ক্ষেত্রেও কি হবে, পিএফটা হচ্ছে পিএফ সমান সমান পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর এই দূরত্বটা হচ্ছে ফোকাস ফোকাস দূরত্ব। ছবিগুলো এঁকে না খাতায়, খাতায় এঁকে ফোকাস দূরত্বটা কি আর ফোকাস বিন্দু কি এটা বের করো। কোনো প্রশ্ন থাকলে আমার প্রশ্ন করো, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো, চ্যাট করে প্রশ্ন করতে পারো। তাই না? কি করছি